Hey, what's up everybody? Welcome back to the channel everyone and it's news time. তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ফার ক্রাই 6 এর জন্য ওয়েট করে আসছেন যে আমার পিসিতে আমি ফার ক্রাই খেলবো, তাও আবার লেটেস্ট, কেননা এর আগে থেকে আমাদের এই সিরিজের সাথে একটা বন্ডিং হয়ে আসছে এবং আপনি খেলবেন। আর এই আশায় যারা আছেন যে আমার পুরাতন পিসিতে আমি ফার ক্রাই 5 খেলেছি, নিউ ডাউন খেলেছি, তো সেক্ষেত্রে এবারও আমরা সেই আগের পিসিতে খেলবো। তো এরকম চিন্তাধারা যারা আছেন তারা একটু ওয়েট করুন, কারণ ইউবিসফট এখানে বলছে যে আমরা এত কষ্ট করে গেমস বানিয়েছি, এত সুন্দর সুন্দর গ্রাফিক্স অ্যাড করেছি, সেটা তো আমরা এমনি এমনি যেতে দিতে পারি না, আমাদেরও টাকা খরচ হয়েছে, আপনারাও করুন। তো এই কথাগুলো আমি কেন বলছি? তো আপনারা যারা একবারে পোটেটো বা অনেক আগের পিসি চালাচ্ছেন, বিশেষ করে ফার্স্ট জেনারেশনের রাইজেন 3 অথবা ইন্টেলের 4th জেনারেশনের কোরাই 5, তারা শুধুমাত্র এন্ট্রি লেভেলে খেলতে পারবে। শুধু তাই না, এখানে জিপিইউ হিসেবে লাগবে RX 460 অথবা GTX 960, আর VRAM হিসেবে ন্যূনতম লাগবে 4GB। ঠিক আছে, সেটাকেও আমরা টানা খেঁচা করে নিয়ে গেলাম। তো এখানে র্যাম লাগবে ন্যূনতম 8GB উইথ ডুয়েল চ্যানেলে। তারপরে আপনি খেলতে পারবেন কিভাবে? রে ট্রেসিং এর কথা তো চিন্তা বাদ দিন, 30 FPS এ খেলতে হবে, অর্থাৎ কনসোল লাইক। তো আপনারা বুঝতেই পারছেন কত বড় একটা পিসি রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে ফার ক্রাই 6 এর জন্য। তাই আপনারা যারা চিন্তা করছেন আমি বাজেট গেমিং পিসিতে গেমিং করব, বিশেষ করে আপনি যদি অনেক ওল্ডার হার্ডওয়্যার ব্যবহার করে আসছেন, তো তাহলে আপনারা আশা বাদ দিয়ে দেন। শুধু আপনাদের কথা বলছি না, যারা একবারেই অনেক রিচ পিপল আছেন, অর্থাৎ যাদের 4K গেমিং করার কথা, তো তাদেরকে টার্গেট দিয়ে দিয়েছে যে তারা ভালো এক্সপিরিয়েন্স করতে চাইলে Ryzen 7 5800X, যেটা একটি গেমিং মনস্টার সিপিইউ, বা ইন্টেলের 10th জেনারেশনের 10700কে রিকমেন্ড করেছে। আর গ্রাফিক্স কার্ডের কথা শুনবেন RX 6800 অথবা Nvidia RTX 3080। তারপরেও যে FPS আসবে কত জানেন? মাত্র 30, অর্থাৎ তারাও কাঁদবে। তো এখান থেকে আপনি আইডিয়া লাগান যে এই গ্রাফিক্স কত ইমপ্রুভ হতে চলেছে এবং কতটা রিয়েলিস্টিক হতে চলেছে। এর আগে ট্রেলারে আমরা দেখেছি। চিন্তা করুন, ওয়ার্ল্ডের টপ এন্ড কার্ড যদি এখানে ঘাম ছুটিয়ে দেয়, তো সেক্ষেত্রে সাধারণ কার্ডের কথা তো ভুলবই না। স্পিকিং অ্যাবাউট গেমস, অবশ্যই বলতে হবে ব্যাটেলফিল্ড মোবাইলের কথা। আপনারা যারা গেমার আছেন আপনাদেরকে বলতে হবে না যে ব্যাটেলফিল্ড সিরিজ কতটা একটা পপুলার সিরিজ গেমিং জগতে, আর এটি নিয়ে আসতে চলেছে মোবাইলের জন্য। আর এটার যে অ্যান্ড্রয়েড বেটা, এটা খুব তাড়াতাড়ি সামনে আসতে চলেছে। তবে তাদের ভাষ্য অনুযায়ী এটি ক্রস ডিভাইসে খেলা যাবে, আর এটি হতে পারে রিলিজ 2022 সালে। 22 সাল আসতে আর বেশি দেরিও নেই। আর এই কারণে হয়তোবা তাদের যে বেটা বা আলফা রিলিজ এর মধ্যেই দিয়ে দিতে পারে, যাতে মানুষ খেলতে পারে এবং বুঝতে পারে যে কোথায় কোথায় বাগ আছে, সমস্যা আছে। তবে এই ধরনের গেমস যে মোবাইলেও আসতে পারে এটি দেখার বিষয়। তবে আপনারা যারা প্রি রেজিস্ট্রেশন করতে চান, তো সেক্ষেত্রে আপনারা ভিপিএন লাগিয়ে করতেই পারেন। আর তাছাড়াও যদি আপনি ভিপিএন লাগাতে না চান, তো সেক্ষেত্রে আপনি ইন্দোনেশিয়া অথবা ফিলিপিন যেয়ে রেজিস্টার করে আসতে পারেন। তবে আরেকটু ওয়েট করলে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে গুগল প্লে স্টোরে। তারপরের যে নিউজটি আসছে সেটি এসএমআইসির কাছ থেকে। আর এসএমআইসি হলো সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কর্পোরেশন, অর্থাৎ এটি একটা চায়না বেসড ফাউন্ড্রিজ বা ফ্যাব প্ল্যান্ট, যেমন টাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি অর্থাৎ TSMCর মতো এটাও একটা কোম্পানি। আর তারা এখানে অলমোস্ট $9 বিলিয়ন প্রজেক্ট ওপেন করতে চাচ্ছে বা প্ল্যান করতে চাচ্ছে সাংহাইয়ে। আর এটি তারা অফিসিয়ালি অ্যানাউন্সড করেই দিয়েছে। তবে আপনাদের মধ্যে অনেকেই চিন্তা করতে পারেন যে এটি কি রকম ধরনের ফ্যাব প্ল্যান করবে, অর্থাৎ TSMC বা স্যামসাং অথবা ইন্টেলের মতো নাকি? তো এরকমটা নয়, তারা জেনারেল চিপসের জন্য অর্থাৎ 28 ন্যানোমিটার এবং সাব 14 ন্যানোমিটার টেকনোলজির উপর কাজ করবে। আর এই কারণে তারা অ্যাডভান্স ইউভি ইকুইপমেন্ট নিয়েছে ASML এর কাছ থেকে। অর্থাৎ আমরা যে নর্মাল সিপিইউ এবং জিপিইউ গুলোকে দেখি, এগুলোর ফ্যাব্রিকেশন তারা করবে না। তাছাড়া আদার যে কন্ট্রোলগুলো থাকে, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো চিপস হাব, এইসব আর কি। তবে তারা এতটুকু প্রতিশ্রুতি দিয়েছে যে তারা খুব কম সময়ে, অর্থাৎ পার মান্থ 1 লাখ ওয়েফার তারা প্রসেস করতে পারবে। স্পিকিং অ্যাবাউট চিপস, অবশ্যই বলতে হবে IBM এর কথা। আর IBM প্রিভিউ করে দিয়েছে যে সামনের জেনারেশনের যে সিপিইউ
যেগুলো হবে এগুলো মোর ক্যাশ কোয়ালিটির সাথে আসবে। অর্থাৎ যদি আমি ফার্স্ট দেখি, অর্থাৎ লেভেল 1, লেভেল 2 অথবা লেভেল 3 এগুলো সর্বোচ্চ 8 এমবি ক্যাশের হবে এবং এর যে আইওডাই থাকবে সেটির সাথে 16 ওয়েতে উইথ হাই ব্যান্ডউইথ এবং লো লেটেন্সির সাথে কাজ করতে পারবে। শুধু তাই না, এখানে 5x ক্যাশ ব্যান্ডউইথ আমরা দেখতে পারবো একটা সিঙ্গেল কোডের সাথে। আর এটি আমি বলছি না, IBM এর ডিজাইন দা ইঞ্জিন বা থ্রটপুটে জানতে পেরেছি। আর সবচেয়ে মজার বিষয়, এটি কাজ করবে ডুয়েল চিপলেট মডিউলের সাথে অথবা 4 সকেট ড্রয়ার এবং 4 ড্রয়ার সিস্টেমের সাথে এটি কাজ করবে। তো এতদিন আপনারা দেখে এসেছেন যে একটা সিঙ্গেল চিপসে, অর্থাৎ আমি যদি ইন্টেলের সিপিইউর কথা বলি তো সেক্ষেত্রে সর্বোচ্চ আপনি মেইন স্ট্রিমে 16 বা তার বেশি একটু ক্যাশ দেখতে পারবেন। অপরদিকে যদি আমি Ryzen 9 5950X এর কথা বলি তো সেটি কিন্তু চিপলেট ডিজাইনে আসে আর এটিতে সর্বোচ্চ আমরা 72 এমবির ক্যাশ দেখতে পাই। তবে এবার সিঙ্গেল চিপসে 256 এমবি ক্যাশ পর্যন্ত দেখা যাবে এবং ডুয়েল চিপলেটে 512 এমবির ক্যাশ। আর এটি করতে করতে সর্বোচ্চ 2 জিবি এবং 4 ড্রয়ার সিস্টেমে 8 জিবি ক্যাশ দেখতে পারবেন। 8 জিবি ক্যাশ। আর এই যে ক্যাশিং টেকনোলজি হয়ে থাকে এর লেটেন্সি কিন্তু খুবই কম হয়, অর্থাৎ ন্যানো সেকেন্ড টাইমিংয়ে কাজ হয়ে থাকে। তবে আপনাদেরকে যে বললাম 8 জিবির ক্যাশও আসতে পারে, তো এটি ভার্চুয়াল শেপে আসবে এবং লেভেল 4 এর ক্যাশে। আমি জানি এই বিষয়টি আপনাদের অনেকের মাথার উপর দিয়ে চলে গেছে, তবে এর মধ্যে আপনাদেরকে কম্পিউটার সম্পর্কে বিশেষ করে হার্ডওয়্যারের ইন্টারনাল জগৎ থেকে আপনাদেরকে অনেক কিছুই জানানোর চেষ্টা করি। যেমন এই বিষয়টি দেখা যায় আমি যদি কোনো এক্সপ্লেইন ভিডিও করি তো সেখানে ভিউজ কম হয়, আপনারা দেখেন না, তাই টেক নিউজেই সবকিছু আপনাদেরকে কভার করে দেই। তাই আমি আশা করি আপনারা পরবর্তী সময়েও আমার সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনেও প্রেস করে দিবেন, কেননা নোটিফিকেশন যাওয়াটা অনেক ইম্পর্টেন্ট। তারপরের যে নিউজটি আসছে সেটি গ্রাফিক্স কার্ড রিলেটেড, কারণ মিলিশিয়াস কোড হিডেন ভাবে ঢুকে যাচ্ছে ভিরএমে অর্থাৎ আপনার ভিডিও মেমোরিতে, কেননা হ্যাকাররা খুঁজে পেয়েছে নতুন একটা পথ কিভাবে একটা গ্রাফিক্স বা জিপিইউ মেমোরিতে ভাইরাস ইনক্লুড করে দেওয়া যায় বা স্টোর করা যায়। এরকম খবরটি এসেছে ভিএক্স আন্ডারগ্রাউন্ডের কাছ থেকে। আর এটিকে স্ক্যানিং করে কয়েকটা স্পেসিফিক জিপিইউতে দেখা গেছে, অর্থাৎ ইউএসডি 620, 630, Radeon RX 6700, GTX 740M এবং GTX 1650-তে। তো হ্যাকিং এমন একটা জিনিস যেখানে এই ধরনের অ্যাটাক কোনো কিছু থেকেই বাদ যাচ্ছে না। আর এই অ্যাটাকের কথা শুনে আমার একটা কথাই মনে পড়ছে, তবে আশা করি সামনে যাতে এরকম কোনো কিছু না হয়। আর যদি হয়েও থাকে তো সেক্ষেত্রে তার ফিক্স এবং সিকিউরিটি প্যাচ যাতে খুব তাড়াতাড়ি আপডেট করে দেয়। সবই টাকার খেল। যেহেতু কথা চলছে ড্রাইভারের, অবশ্যই বলতে হবে 5.10.06 ড্রাইভার প্যাচের কথা, কারণ তারা উইন্ডোজ এবং লিনাক্সের জন্য তাদের রিলিজে বলে দিয়েছে যে 700 সিরিজের অর্থাৎ কেপলার বেড যে কার্ডগুলো আছে গ্রাফিক্স কার্ড, বিশেষ করে 745, 750, 750 Ti এগুলোর সাপোর্ট আর দিব না, কারণ কত আর করব আপনাদের জন্য, এরকমটাই বলছে এনভিডিয়া। আর এটা কিন্তু ভাবার একটা বিষয়, কারণ এতদিন থেকে অর্থাৎ 700 সিরিজের কার্ড কবে এসেছিল। এখানে যারা মোবাইল ফোন চিপস মেকার অর্থাৎ কোয়ালকমের কথাও যদি বলি তো এরা সর্বোচ্চ 3 বছর ড্রাইভার আপডেট দিয়ে থাকে। 2013 থেকে 2021 পর্যন্ত 22 চলে আসছে, অর্থাৎ 8 বছরেরও বেশি সময় তারা ড্রাইভার সাপোর্ট দিয়ে আসছিল, এটিই বড় বিষয়। তারপরে যে নিউজটি আসছে সেটি ভেসার কাছ থেকে, আর তারা অ্যানাউন্স করে দিয়েছে ডিসপ্লে HDR ট্রু ব্ল্যাক 600 লেভেল অফ স্ট্যান্ডার্ড অপটিমাইজড ডিসপ্লে। আর এটি কার জন্য? শুধুমাত্র OLED ডিসপ্লের জন্য। আর আপনাদের সহজভাবে বলি যে এই ডিসপ্লেটি অনেক অপটিমাইজ হতে চলেছে। শুধু তাই না, এর যে ডাইনামিক রেঞ্জ এটি 50 টাইম এবং এর ওভারঅল যে রেঞ্জ সেটি 4 গুণ বাড়তে চলেছে ডিসপ্লে HDR 1000 স্ট্যান্ডার্ডের চেয়ে। অর্থাৎ OLED ডিসপ্লের যে ট্রু ব্ল্যাক বা পিস ব্ল্যাক নিয়ে যে সমস্যাটি ছিল এবং অনেক কন্ট্রোভার্সিও এর বিষয়ে আছে, তো এর যে 400 and 500 টায়ার লেভেলস আছে এগুলোকে ক্রস করে দিয়েছে, অর্থাৎ এবার একটা ট্রু ব্ল্যাক লেভেল আশা করা যাচ্ছে, এরকমটাই কনফার্ম করেছে বা অ্যানাউন্স করেছে এসুস। আর এগুলো তারা তাদের নোটবুকে লাগাবে, অর্থাৎ ভিভো বুক অথবা জেন বুক এই সেগমেন্টগুলোতে আর কি। তারপরের যে নিউজটি আসছে সেটি মোর ইন্টারেস্টিং, কারণ ইন্টেলের সিইও প্যাট গ্লিসিঞ্জার ক্লিয়ারলি বলে দিয়েছে যে আমরা রেসপন্ড করতে যাচ্ছি AMD এর গ্রাফিক্সকে এবং তাদের চেয়েও আমরা বেটার পজিশনে থাকবো। শুধু তাই না, এখানে যে এনভিডিয়ার গ্রাফিক্স সেগমেন্ট আছে সেখানেও অনেক প্রেসার পড়ে যাবে আমাদের জন্য,
অর্থাৎ মোট কথায় এখানে যে একটা গ্রাফিক্স কার্ডের এনভায়রনমেন্ট তৈরি হবে এটি অনেক ফুলফিল হতে চলেছে, আর তিনি এটা তার ইন্টারভিউতেই বলেছেন। তবে এখানে আমরাও আশা করি একটা ভালো কিছু করবে ইন্টেল। হ্যাঁ, প্রথমবার হয়তোবা অনেক সমস্যা হবে, তবে তাদের ভাষ্য অনুযায়ী যে পারফরমেন্স তারা অ্যাচিভ করতে চলেছে এটি পরবর্তী সময়ের জন্য এএমডি এবং এনভিডিয়ার গ্রাফিক্সের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। কারণ বর্তমান সময়ে গ্রাফিক্স কার্ড নিয়ে এনভিডিয়া এবং এএমডি অনেক ভালো ব্যবসা করছে। যেহেতু এখানে কথা চলছে ব্যবসার, অবশ্যই বলতে হবে গ্রাফিক্স কার্ডেরই কথা, কারণ অল ওভার দ্য ওয়ার্ল্ড যারা গ্রাফিক্স এবি পার্টনাররা আছে, অর্থাৎ এসুস, এমএসআই, গিগাবাইট, কালারফুল, সাফায়ার, এক্সএপএক্স, গেইনওয়ার্ড, ইবিজে, যত সকল এবি পার্টনাররা আছে তারা যে তাদের রেভিনিউ চার্ট শেয়ার করেছে এটি আসলেই ইনসেইন ব্যাপার। কারণ শুধুমাত্র 2021 সালের সেকেন্ড কোয়ার্টার থেকে এখন পর্যন্ত যে রেভিনিউটি তারা জেনারেট করেছে, অর্থাৎ 11.8 বিলিয়ন ডলার, যেখানে 18 সালে সবার মার্কেট ছিল শুধুমাত্র $2.5 বিলিয়ন কাছাকাছি, আর এটি চলে গেছে $12 বিলিয়ন। তাহলে আপনারাই চিন্তা করুন, এই যে ক্রাইসিস সৃষ্টি করে অথবা গ্রাফিক্স কার্ডের শর্টেজ দেখিয়ে যে তারা রেভিনিউ জেনারেট করেছে এটি আসলেই ইনসেইন। তাই শুধুমাত্র বিটকয়েন মাইনার অথবা অন্য সকল ক্রিপ্টো মাইনারদেরকে যদি দোষ দেই সেখানেও ভুল হবে, কারণ এখানে আরো অনেক মারাত্মক নিউজ আমাদের সামনে চলে এসেছে। এজন্যই কিন্তু এখনো পর্যন্ত ভালো স্টকের দেখাই পাওয়া যাচ্ছে না। যেহেতু কথা চলছে স্টকের, অবশ্যই বলতে হবে সামনের দিকে আরো প্রাইস ইনক্রিজের কথা, কারণ চায়নাতে আবার গ্রাফিক্স কার্ডের দাম বাড়তে চলেছে। অর্থাৎ একমাত্র দেশ ছিল যেখানে চায়নাতে সেকেন্ড হ্যান্ড মার্কেটে খুব কম দামে গ্রাফিক্স কার্ড পাওয়া যেত, সেটিও হয়তোবা আবার হতে নাও পারে। আর তাছাড়াও এখানে আরেকটি কার্ডের কথা উল্লেখ করব, এনভিডিয়ার, কারণ এখানে একজন A100 এর ওনার তিনি ক্লেম করেছে যে তাদের একটা সিঙ্গেল গ্রাফিক্স কার্ড থেকে 170Hz হ্যাশ রেট বার করতে সক্ষম। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি শুধুমাত্র 250 ওয়াট নিয়ে। স্পেশালি যদি ইথেরিয়াম হ্যাশ রেটের কথা বলি তো সেখানে 165 মেগাহার্টজ পর্যন্ত মাইন্ড করতে পেরেছে। এটি কিন্তু অনেক সেন্সিটিভ একটা বিষয়। আর তবে এখানে গেমারদেরকে চিন্তা করতে হবে না, কারণ এটি কোনোভাবেই একটা কনজিউমার কার্ড নয়। আর কথার কথা, এই কার্ড যদি কেনার কথা চিন্তাও করেন তো প্রাইস শুনে আপনার কোনোভাবেই কেনার কথা তো দূর, চিন্তা করতেও 2-4 বার ভাবতে হবে। তারপরের যে নিউজটি আসছে সেটি কিংস্টনের কাছ থেকে, আর তারা র্যাঙ্কের টপে আছে, অর্থাৎ নাম্বার 1 পজিশন অ্যাচিভ করতে পেরেছে ম্যানুফ্যাকচারিং অফ ডির্যাম এর জন্য। কারণ ডির্যামের কথা যদি বলি 2020 সালের স্ট্যাট অনুযায়ী তারা সর্বোচ্চ পরিমাণে ম্যানুফ্যাকচারিং করেছে। শুধু তাই না, এখানে তারা 5% রেভিনিউ ইনক্রিজ করতে পেরেছে, যার সেকেন্ড পজিশনে আছে এই ডাটা টেকনোলজি। তারপরের যে নিউজটি আসছে সেটি মাইক্রোসফটের কাছ থেকে, আর মেবি এবার উইন্ডোজ 11 আসতে পারে 5ই অক্টোবরে। অর্থাৎ যদি 5ই অক্টোবরে আসে বা ফাইনাল রোল আউট হয় তো অবশ্যই সেখানে জাম্প করার চেষ্টা করব। আর শুধু তাই না, এখানে যারা উইন্ডোজ 10 চালাচ্ছেন তারা ফ্রিতেই আপগ্রেড করতে পারেন 5ই অক্টোবরের পর। বাকিটা সামনে দেখা যাক কি করে কি না করে। তারপরের যে নিউজটি আসছে সেটি অ্যাপেলের কাছ থেকে, আর অ্যাপেলের যে একটা সেনসিটিভ প্রাইভেসি পলিসি আছে এটি ডিলে করে দিয়েছে। আর এটি সেনসিটিভ কেন বলছি, এটি চাইল্ড সেফটি প্রোটেকশনের জন্য তারা iOS 15-এ একটা আপডেট দিয়ে দিত, যেখানে খুব ক্লিয়ারলি স্ক্যান করতে পারতো বা সেই সব মোবাইল ধরা পড়বে, অ্যাপেলের আইফোন আর কি, যেখানে চাইল্ড অ্যাবিউসিভ কন্টেন্ট অর্থাৎ শিশু রিলেটেড যদি কোনো উল্টাপাল্টা ম্যাটেরিয়ালস তারা দেখতে পায় একটা অ্যালগোরিদমের মাধ্যমে, তো সেক্ষেত্রে তারা অ্যাকশন নিতে চেয়েছিল ওই আইফোন ইউজারদের জন্য যারা এই সব সেনসিটিভ কন্টেন্ট রাখে বা চাইল্ড রিলেটেড কোনো অনৈতিক ম্যাটেরিয়ালস রাখে। তো এটি নিয়ে সামনে একটা ডিটেল ভিডিও করার চিন্তা ভাবনা আছে আপনাদের জন্য, কারণ এই সেফটিগুলো আপনার জানা জরুরি। তারপরের যে নিউজটি আসছে সেটি AMD'র কাছ থেকে, আর AMD'র 6000 সিরিজের যে এপিইউ গুলো হবে, অর্থাৎ রেমব্রান্ড নামে যে এপিইউস গুলো আসবে এগুলো Gen 3 প্লাস আর্কিটেকচারের সাথে তো আসবেই, আর এর সাথে যে ইন্টিগ্রেটেড জিপিইউ হয়ে থাকে, অর্থাৎ এর আগে আমরা ভেগা গ্রাফিক্স দেখেছি, তো এবার নতুনভাবে ইনক্লুড হতে চলেছে নাভি 2, যা মোর পাওয়ারফুল হতে চলেছে। তবে দেখি ইন্টিগ্রেশনের সাথে নাভি 2 কিরকম পারফরমেন্স করে। স্পিকিং অ্যাবাউট নাভি, অবশ্যই বলতে হবে স্যামসাং এর কথা, কারণ তারা যে আপকামিং এক্সিনোস ফ্ল্যাগশিপ এসওসি মার্কেটে নিয়ে আসবে, অর্থাৎ এক্সিনোস 2200। তবে স্পেশালি এখানে একটা ভালো মানের মোবাইল জিপিইউ দেখতে পারবো, যেখানে আপনার গেমিং / প্রোডাক্টিভিটি অথবা যদি এআই এর কথা বলি তো এটি আরো সামনের দিকে নিয়ে যেতে পারে।
তারপরের যে নিউজটি আসছে সেটি ইন্টেলের কাছ থেকে, আর ইন্টেলের আপকামিং এক্সি এইচপিজি গেমিং গ্রাফিক্স কার্ড যার নাম হবে অ্যালকেমিস্ট, তো এর যে আর্টওয়ার্ক সেটি রিভিল হয়েছে, অর্থাৎ আপনারা ক্যারেক্টারটিকে দেখতেই পারছেন। আর অ্যালকেমিস্ট খুবই ইন্টারেস্টিং একটা মিক্সিং ফর্মুলা। শুধু তাই না, এখানে আমি আর একটা জিনিস এখানে চিন্তা করেছি, এর আগে যে আমরা রোড ম্যাপ দেখেছি অর্থাৎ নেমিং এর দিকে, অর্থাৎ প্রথমে আসবে অ্যালকেমিস্ট, তারপরে ব্যাটেল মেজ, তারপরে সেলেস্টাইল, তারপরে ড্রুইড। তো এই বিষয়টা আপনি খেয়াল করেছেন যে অ্যালকেমিস্টের পর ব্যাটেল মেজ অর্থাৎ ABCD সবকিছুই মেইনটেইন রেখেছে। আর এর আগে তো আপনাদের এই যে সিরিজগুলো হবে এগুলোর আর্কওয়ার্ড তো দেখালামই। ভেরি গুড জব। অ্যান্ড শেষের যে নিউজটি আসছে এটি মোস্ট ইন্টারেস্টিং। যদি আপনি একজন ক্রিয়েটর হয়ে থাকেন অথবা আপনি চান যে আমি সামনের দিকে একটা ভালো মানের গেমিং বিল্ড করব /প্রোডাক্টিভিটি, তো আপনার জন্য খুব কম প্রাইসে ভালো একটা অপশন আসতে চলেছে। কারণ অ্যাকর্ডিং টু লিক ইন্টেলের 12 জেন্সের সিপিইউগুলো হবে, বিশেষ করে যদি আমি কথা বলি 12900K এর কথা, তো এর যে প্রাইস এটি অলমোস্ট লিক হয়ে গেছে। এর আগে আমরা পারফরমেন্স লিক দেখেছি, বেঞ্চমার্ক লিক দেখেছি, স্পেক লিক দেখেছি, তো এবার এসেছে প্রাইসিং। আর প্রাইসিং ইউরোপের মার্কেট অনুযায়ী দেখা যাচ্ছে যে মোটামুটি খুব ভালো মানের প্রাইসিং অ্যাকর্ডিং টু লিক। কেননা বিভিন্ন রিটেল লিস্ট অনুযায়ী i9-12900 প্রাইসিং 3 ভাবে ভাগ করা হয়েছে, একটা 540 ইউরো এবং সর্বোচ্চ ট্যাক্স ভ্যাট সহ 740 ইউরো। তবে আপনারা অনেকে নাও জেনে থাকতে পারেন যে ইউরোপে অনেক সময় এর প্রাইসিং বেশি হয়ে থাকে, আর এটি কনফার্ম করেছে মোমোস। অর্থাৎ বলা যায় ইউরোপের প্রাইসিং যে ইউরোতে হয় সেক্ষেত্রে ইউএস বা অন্যান্য দেশে তার ডলারের প্রাইসও একই হয়ে থাকে। অর্থাৎ ইন্টারন্যাশনাল প্রাইসিং অনুযায়ী তো ইউরোর প্রাইস অনেক উপরে থাকার কথা, তবে এটি বিভিন্ন দেশ বা জায়গা অনুযায়ী প্রাইসিং ভিন্ন হয়ে থাকে। মনে করুন ইউএসএ এটাকে $700 লঞ্চ করে দিল, আর এটি কিন্তু একটা খুব থ্রেটের বিষয় AMDর জন্য। কারণ AMDর 16 কোর অ্যান্ড 32 থ্রেডের মর্নস্টার 5950X এর প্রাইস কিন্তু $800। সেক্ষেত্রে কিন্তু এই সিপিইউর চেয়ে 12% ভালো পারফরমেন্স দেখিয়েছে ইন্টেলের নতুন সিপিইউ। তো সেক্ষেত্রে যদি $100 লেস পাওয়া যায় আর তার সাথে ভালো পারফরমেন্স, তো সেক্ষেত্রে AMD আপনি কেন নেবেন? তাই এটা AMDর জন্য খুব মাথা ব্যথার বিষয়। আই হোপ যে এরকম প্রাইসিং যাতে সত্য হয়, তো সেক্ষেত্রে আমরা কোরাই 5 বা কোরাই 7 নিয়ে যে পারফরমেন্সটি অ্যাচিভ করতে পারবো উইথ কম প্রাইসে, এটি শুধু সময়ের অপেক্ষা। তবে এটি কবে আসতে চলেছে? তো আপনাদেরকে বলি এটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কারণ গিগাবাইট একটা বিষয় লিক করে দিয়েছে, অর্থাৎ G690 অরাস মাস্টার এবং অরাস ইলাইট AX এর যে প্রাইসের লিস্ট এটা রিটেইলারদের কাছে রিভিল হয়ে গেছে। আর এটা কোথায় হয়েছে? অস্ট্রেলিয়াতে। আর এটিও কিন্তু মোমোমোসি জিনিসটিকে সামনে এনেছে, যেখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই মাদারবোর্ডগুলো অতটা কম দামে হবে না। অর্থাৎ মাস্টার সিরিজের মাদারবোর্ড আপনাকে কিনতে হবে 40,000-এর উপরে, এবং আপনি যদি ফিচার সমৃদ্ধ G690 মিডিয়াম ক্যাটাগরির মাদারবোর্ড নিতে চান সেক্ষেত্রেও আপনাকে 30,000 টাকার মতো খরচ করতে হবে। আর মেবি এটা নভেম্বরেই আসবে। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। আর এরকম লং টেক নিউজ আমি কখনোই করিনি। তবে আপনাকে যদি ভালো না লেগে থাকে অবশ্যই ডিসলাইক দিবেন, কারণ লং ভিডিও অনেকের পছন্দ নয়। আবারও বলে দিই, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে। তো আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।